স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে ঢাকায় এনে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। ভোরবেলা ভাত খেতে উঠছে, গ্যাস চালু করছে, গ্যাসের থেকে আগুন লাগছে। 4 জন ঢাকাতে রেফার করছে আর 2 জন সদর হাসপাতালে আছে। 6 জন অগ্নিদগ্ধ পেশেন্ট আসছে আমাদের হসপিটালে। এর মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। সুনামগঞ্জে সরকারি ইজারায় জলমহালে 10 থেকে 12 কোটি টাকার মাছ লুটের অভিযোগ। পুলিশ এলেও ঠেকানো যায়নি লুটপাট, পুঁজি হারিয়ে নিঃস্ব ইজারাদাররা। তারা জোরপূর্বক, আমরা এই আস্থা প্রশাসন নেওয়ার বাদেও প্রশাসনের সামনে এরা লামছে। প্রশাসনের লোক আসছিল, এরা আর সম্মতি দেয় নাই, তখন পাবলিকে জুড়েই নামছে। একদিক দিয়ে আটকাইলে আরেক দিক দিয়ে নেমে যায়, তো নেমে গেছে। আমরা এই সংক্রান্ত অভিযোগ করলাম আইনগত ব্যবস্থা। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষণের প্রতিবাদের খবর। মাগুরা সহ দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও ধর্ষকের বিচার নিশ্চিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর, রাজশাহী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ও ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ঘুরে একই জায়গায় সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোনো ধর্ষণের ঘটনায় সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি। এ সময় সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতার শামিল। অতি দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা। পুলিশের সমান ভূমিকা পালন করে। ধর্ষকের শাস্তি হবে জনসম্মুখে মৃত্যুদণ্ড, জনসম্মুখে তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারতে চাই আমরা। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে বাংলাদেশের কোনো নাগরিক এবং কোনো মানুষ যাতে নারীর উপর কুদৃষ্টিতে তাকানোর সাহস পর্যন্ত না পায়। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাত 2:30টার দিকে প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও একই দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। রাতে জব্বারের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও দেশব্যাপী নারীর উপর সহিংসতার প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার রাত 2:30 থেকে 3টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। মিছিলটি ছাত্রী হোস্টেল থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে গোলচত্বরে গিয়ে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা দেশের নারী সহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। একই দাবিতে শনিবার দিবাগত রাত 1:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা রাত 2:30 থেকে 3টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের 2 লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যয় দাস, এখন। ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারা দেশ। এরই মধ্যে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে ময়মনসিংহে ত্রিশালে পাশাপাশি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছেন। আজকে তাদের কোন ধরনের কর্মসূচি রয়েছে কিনা জানাবেন।
শাফির, আপনি জানেন যে সারা দেশে কিন্তু ধর্ষণ, নারী ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে সারা দেশেই। উত্তাল রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং আজকে আমি এই মুহূর্তে সকাল বেলা 11টার পর থেকে আমরা দেখতে পেরেছি যে ময়মনসিংহ নগরের টাউন হলের মুক্তমঞ্চে কিন্তু কলেজের যে যারা নারী শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন এবং তারা একটি কর্মসূচি রেখেছেন এই বিষয়টির উপর যে নারীর যে যারা যে সম্প্রতি যে ধর্ষিত যে শিশুটি তার যারা ধর্ষক রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল করে তাদের সেই শাস্তি নিশ্চিত করার বিষয়েও তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং একটু পর যেহেতু তাদের কর্মসূচিটা শুরু হয়েছে এবং এখানে আরও বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে জমায়েত হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে তারা আসলে তাদের চলার স্বাধীনতা চান, তাদের কথা বলার স্বাধীনতা চান, তারা রাস্তাঘাটে নিরাপদভাবে চলতে চান, তাদের পরিবারেও তারা নিরাপত্তার নিশ্চয়তা চান। এবং এই নিশ্চয়তাটা যেহেতু একটি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, তারা যেটা বলছিলেন, এবং সেই জন্যই কিন্তু তার সেই লক্ষ্যে কিন্তু নতুন বাংলাদেশের জন্য নারীরা অবাধে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং নিরাপদে যেন তারা চলতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা আজকে রাস্তায় নেমে এসেছেন। এবং তারা কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ থেকে এসেছেন এবং তারা যেটা বলছেন যে তারা যে বিষয়টি উপর গুরুত্ব দিচ্ছেন যে তারা আসলে সব জায়গাতে আসলে নিরাপত্তার বিষয়টি চান এবং তারা বলতে চান যে আসলে বিভিন্ন সময় কিন্তু তারা চলাফেরার ক্ষেত্রে ইপটিজিংয়ের শিকার হন, বিভিন্ন সময় কিন্তু নির্যাতনের শিকার হন, অনেক কিছুই আসলে অপ্রকাশিত থেকে যায়। সেই জায়গা থেকে বেরিয়ে এসে যেন যারাই আসলে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় এবং ভবিষ্যতে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশটি গড়ার প্রত্যয়ে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে যেন এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরছেন। এবং এখানে আজকে যেটা বলছিলাম শাফিন, আজকে কিন্তু ঠিক 6:40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জব্বারের এলাকায় কিন্তু এই একই বিষয়ের উপর কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এবং এর পরবর্তীতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়েও কিন্তু বিভিন্ন কর্মসূচি রয়েছে। এবং গত রাতেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও কিন্তু এই বিষয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে এবং দিনব্যাপী কিন্তু নানান বিক্ষোভ কর্মসূচি নিয়ে কিন্তু তারা এখানে বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন এবং এখানে হাজির হচ্ছেন। এবং যে বিষয়টি আসলে এখানে সবচেয়ে বড় তারা বলছেন যে তারা সব ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে তাদের ঘর থেকে শুরু করে তারা সব জায়গায় সব ক্ষেত্রে যেন আসলে নারীরা যেন তাদের নিরাপত্তাটা যেন তারা পান এবং এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে এবং সেই বিষয়ে যেন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন যথাযথ ব্যবস্থা নেন, এমনটাই কিন্তু দাবি করছেন এই শিক্ষার্থীরা। সব মিলিয়ে এই ছিল শাফির, ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ। এবার একটু রাজশাহীতে যাব, সহকর্মী রাকিবুল হাসান রয়েছেন, জানাবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীর অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কী ধরনের কর্মসূচি রেখেছেন? শাফিন, আসলে সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে গতকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এবং আজকে সকাল থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচি রেখেছেন। এবং শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, এর আশপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যা তাদের মতো কিন্তু আসলে নিজেদের কর্মসূচি রেখেছেন। এবং আজকে আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ তারা মমতাজউদ্দিন কলাভবন থেকে প্রতিবাদের বের হয়েছেন এবং এখানে মিছিল করছেন। এর পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তারা একটি কর্মসূচি রেখেছে প্রতিবাদের এবং পরবর্তীতে বিভিন্ন জেলা সমিতির পক্ষ থেকে কিন্তু এই নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে তারা কিন্তু এই ধরনের কর্মসূচি রেখেছেন এবং তারা বলছেন যে তারা এই প্রতিবাদটি চালিয়ে যেতে চান এবং এখান থেকে তারা দাবি তুলতে চান যে নারীর যে নিরাপত্তা সেটি আসলে সরকারকে নিশ্চিত করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে যাতে করে কোনোভাবে আসলে ধর্ষকরা এই ধরনের সুযোগ না পায় বা এই যে ধর্ষণের মতো ঘটনা, নারী নির্যাতনের মতো ঘটনা বা নারীদেরকে নানাভাবে অপদস্থ করার যে ঘটনা সেটি যেন কোথাও কোনোভাবেই আসলে না হয়, সেটি হোক কোনো এলাকায় অথবা বিশ্ববিদ্যালয়ে বা কোনো শিক্ষাঙ্গনে। এইরকম নানাভাবে কিন্তু আসলে কর্মসূচি নেওয়া হয়েছে এবং আজকের
পুরো দিনব্যাপী কিন্তু শিক্ষার্থীরা যে তাদের যে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং এই বর্জন অব্যাহত রয়েছে এবং তারা বলছেন যে তারা এটির একটি সুষ্ঠু সুরাহা চান এবং যারা এই ঘটনার সাথে আসলে শাফিন জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে এবং সেটির বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এর আগেও যে বাংলাদেশে বিভিন্ন ধরনের নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে সেইগুলোর উদাহরণ টেনে তারা বলছেন যে আসলে বারবার এই ধরনের বিষয়গুলো তারা মেনে নেবেন না এবং এবারে তারা এটির নতুন বাংলাদেশে এটির একটি সুষ্ঠু সমাধান চান। তো শাফিন, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী রাকিবুল হাসান রাজশাহী থেকে। এর আগে ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে। চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। রোববার ভোর রাতে শহরের কোরালিয়া রোড এলাকায় রুস্তম ব্যাপারীর বাড়ির 4র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রহমান, তার স্ত্রী শানু বেগম, বড় ছেলে ইমাম হোসেন ও তার স্ত্রী খাদিজা বেগম, মেজো ছেলের স্ত্রী নিবা ও ছোট ছেলে মাহিন। এদের মধ্যে ইমাম ও নিবা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি সদস্যদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধের স্বজনরা জানান, ভোর রাতে সেহরির জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। গ্যাসে ভোরবেলা ভাত খেতে উঠছে, গ্যাস চালু করছে, গ্যাসের থেকে আগুন লাগছে। 4 জন অনেক বেশি আহত হয়েছে। যে 4 জন আমার মামা, মামানি, ছোট মামতো ভাই আর হচ্ছে যে আমার মামতো বোন। হ্যাঁ, তো ওরা ঢাকাতে আছে আর এই চাঁদপুরে 2 জন সদর হাসপাতালে আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য, যাদের হচ্ছে গিয়া কারো 60%, কারো 50% বার্ন ছিল। আর আমাদের এখানে হচ্ছে গিয়ে 2 জন এডমিট আছে, নিয়ার অ্যাবাউট 20% বার্ন নিয়ে তারা হচ্ছে গিয়ে এখানে ভর্তি আছে। চাঁদপুরে গ্যাস সংযোগ থেকে আগুন লেগে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে 2 জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে আরও জানতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন দগ্ধদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক রয়েছে কিনা, চিকিৎসকরা কি বলছেন? শাফিন, আমি আসলে কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে যে ঘটনাস্থল রয়েছে অর্থাৎ শহরের যে কোরালিয়া এলাকায় যে বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমি সেই ভবনে এসেছি। আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এখানে ফায়ার সার্ভিসের একটি দল এসেছে এবং তারা পরিদর্শন করছে। তারা যেটা বলছেন যে মূলত তারা যেটা প্রাথমিকভাবে ধারণা করছেন যে কোনো কারণবশত হয়তো বা রাতের বেলা যখন এই পরিবারের সদস্যরা চুলা ব্যবহার করেছেন তখন কিন্তু চুলা কোনো কারণবশত হয়তো বা চুলার যে গ্যাসের যে সংযোগ ছিল তা পুরোপুরি কিংবা ভালোভাবে বন্ধ করতে পারেনি, যার কারণে কিন্তু এখানে পুরো রুম জুড়ে কিন্তু এই গ্যাসের উপস্থিতি ছিল। এবং যখন ভোরবেলা তারা যখন হচ্ছে সেহরি খাওয়ার জন্য যখন উঠে এবং যখন চুলা আগুন দিতে যায় তখনই কিন্তু ভয়ানক শব্দে কিন্তু বিস্ফোরিত হয়েছে। আসলে আপনি যেটা জানতে চেয়েছেন যে মূলত এই ঘটনার কারণে কিন্তু 6 জন অগ্নিদগ্ধ হয়েছে একই পরিবারের এবং তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হয়, কিন্তু তাদেরকে সকাল সকালই কিন্তু বার্ন ইউনিটে পাঠানো হয়েছিল, ঢাকা রেফার করা হয়েছে। এবং বাকি যে 2 জন ছিল ইমাম হোসেন এবং তার ছোট ভাইয়ের বউ, তার স্ত্রী নিবা, তাদেরকেও কিন্তু 2 জনকে কিন্তু আসলে তাদের অবস্থা কিছুটা অবনতি হয়। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাদেরকে চাঁদপুর যে সরকারি মেডিকেল হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন, সেখান থেকে কিন্তু তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে। আসলে আমি এখানে এসে যা দেখতে পেয়েছি বিষয়টি আসলে খুবই ভয়াবহ একটি ঘটনা ঘটেছে। শাফিন, আসলে মূলত এই প্রত্যেকটি রুমে কিন্তু এই আগুনের ভয়াবহতা ছিল এবং আশপাশের যেই রুম বাসা ছিল, ভবন ছিল, তারা হচ্ছে গিয়ে বলছেন যে মূলত এই বিস্ফোরণের শব্দ অন্তত 1 কিলোমিটারের দূর থেকে পর্যন্ত কিন্তু যারা প্রতিবেশী রয়েছেন তারাও কিন্তু পেয়েছেন। এবং প্রতিবেশীদের সাথে কথা বলেছি, আমি কথা বলেছিলাম এই ভবনের মালিক জাকির হোসেনের সাথে। তিনি যেটা বলছেন যে মূলত এই ভবনে 17টি ফ্ল্যাট রয়েছে এবং 17টি ফ্ল্যাটের মধ্যে 7টি ফ্ল্যাটে তিনি দাবি করছেন যে লাইনের গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় এবং বাকি যে 10টি ফ্ল্যাট রয়েছে সেখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে। তো আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরপর কিন্তু স্থানীয় মানুষজন তাদেরকে আসে এবং সহায়তা করে, পাড়া প্রতিবেশী যারা ছিল তারাও কিন্তু আসেন এবং এরপরে কিন্তু তাদেরকে হসপিটালে নেওয়া হয়। তো শাফিন, এর পরবর্তীতে আবার জানিয়ে দেওয়া হবে আসলে এই ঘটনা নিয়ে। তো এই ছিল আমার সবশেষ। শাফিন, চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।
40,000 মানুষের জন্য বানানো একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স পুলিশের দখলে। নেই সরকারি স্কুল কলেজ, এমনকি সীমানা জটিলতায় গেল 22 বছরেও হয়নি ভোট। বলছিলাম চট্টগ্রামের উড়িরচর নামে এক ভাগ্য বিড়ম্বিত দ্বীপের কথা। দেশের দক্ষিণ পূর্বের এই দুর্গম জনপদ ঘুরে এসে আরও জানাচ্ছেন ফয়সাল করিম, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। দুর্গম দ্বীপ উড়িরচরের এই 3 তলা পুরনো জীর্ণ ভবনটি একটি স্বাস্থ্যকেন্দ্র হলেও এখানে আসে না কোনো রোগী, নেই কোনো চিকিৎসক কিংবা শয্যা। শুনলে হয়তো অবাক হবেন, স্থানীয় 40,000 মানুষের স্বাস্থ্যসেবার জন্য বানানো হলেও গত 25 বছর ধরে এটি ব্যবহৃত হচ্ছে স্থানীয় পুলিশ ফাঁড়ি হিসেবে। তবে এখানে এসে করা যায় না কোনো জিডি। নিরাপত্তা চাইতে কালে ভদ্রে কেউ কেউ আসেন। এখানে নামকাওয়াস্তে চলা এই ফাঁড়িতে পুলিশ সদস্য রয়েছেন মাত্র 12 জন। দেশের অনুন্নত এই অঞ্চলে স্বাস্থ্যসেবার ভবনে এই পুলিশ ফাঁড়ির কার্যক্রম কেমন চলছে তা ভেতরে গিয়ে দেখার চেষ্টা করব। 2 দশক আগে নির্মিত 3 তলার ভবনটি যে পরিবার কল্যাণের একটি স্বাস্থ্যকেন্দ্র তার একমাত্র সাক্ষী দোতলার মলিন এই ফেস্টুন। এখানে বেশ কয়েকটি কক্ষ ব্যবহার হচ্ছে ফাঁড়ির হাজতখানা হিসেবে, আর মাঝের পলেস্তরা খসা এই কক্ষে নামমাত্র চলে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। ফাঁড়ির এমন দশা নিয়ে কোনো পুলিশ সদস্য কথা বলতে না চাইলেও স্থানীয়দের অভিযোগ, এই ফাঁড়ি তাদের কোনো কাজে আসে না, থামে না দস্যুতা, সন্ত্রাস ও জবরদখলের সংস্কৃতি। মানুষের ধরেন একটা মামলা করতে হবে, একটা জিডি করতে হবে, তাকে সন্ধি বাঁচতে হয়, মানে এটা একদম বলে যে অকেজু একটা অবস্থা আর কি। মানে এমনি একটা ফাঁড়ি আছে, সেখানে না হাসপাতাল না পুলিশ ফাঁড়ি, চতুর্দিকে নদী। নদী হওয়াতে সন্ত্রাসীরা উপজেলা সহ হাতিয়ার বিভিন্ন দ্বীপ থেকে উড়িরচরটাকে একটা অভয়াশ্রম মনে করে। দ্বীপে ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যসেবা না থাকায় প্রসূতি ও শিশু মৃত্যু যেন নিত্য ঘটনা, যার সাক্ষী চরের উত্তর প্রান্তের বাসিন্দা কৃষক সাইফুল। 5 মাস আগে যার ভাগ্যে ঘটেছে নির্মম এক ঘটনা। নৌযানের অভাবে ঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় অকালে হারাতে হয়েছে প্রসূতি স্ত্রীকে। তার সন্তান এখন বেড়ে উঠছে মায়ের স্নেহ আদর ছাড়াই। নোয়াখালী যেগুলা এই গাড়ে লই গেছি, গাড়ে নিছি আর বোট নাই। বোট ফোন দিতে 1 ঘন্টা নিয়ে ঘরে দিয়ে আসি। আবার মাছ দিয়ে গেছি, মাছ দিয়ে ঘরে দিয়ে কম মারা গেছে। রোগবালাই বা প্রাথমিক চিকিৎসায় এখানকার হাটবাজারের ফার্মেসি স্থানীয়দের একমাত্র ভরসা। আর জটিল রোগ বা দুর্ঘটনার চিকিৎসায় দুর্গম নদী ও জলপথ পাড়ি দিয়ে তাদের যেতে হয় নোয়াখালী বা সন্দ্বীপের হাসপাতালে। দ্বীপবাসীর জন্য এই ফার্মেসিগুলো হাসপাতাল, কারণ এই ইমার্জেন্সি এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দিতে হয় আর কি। আমাদের বা আয়ত্তর বাইরে হলে আমরা ফাটাইতে হয়। মনে করো 1000 টাকা যদি ওষুধ খরচ আমাদের, 5000 টাকাটা আমাদের কি গাড়ি ভাড়া, আসতে যাইতে যাতায়াত খরচ। ধান, সবজি, মাছ ও কাঁকড়ায় সমৃদ্ধ এই চরে পৌঁছে গেছে বিদ্যুৎ, আছে ইন্টারনেট সুবিধাও, অথচ সেভাবে পৌঁছয়নি শিক্ষার আলো। কোনো রকমে চলছে 4টি প্রাথমিক ও 1টি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম। 40 থেকে 50,000 মানুষের বসবাস, কিন্তু একটা মাত্র মাধ্যমিক স্কুল, তাও এমপিভুক্ত এখনো হয়নি। দাখিল লেভেলটা বা মাধ্যমিক লেভেলটা সেটা আমাদের ওই এমপিও না থাকার কারণে বিভিন্ন খরচ, হস্টিং সবগুলো মিলে আমরা অগ্রসর হতে পারতেছি না। প্রমত্তা, মেঘনা আর উত্তাল বঙ্গোপসাগরের বুক চিরে 1970 সালে সন্দ্বীপের উত্তর দক্ষিণে এই চরটি জেগে ওঠে। 80-র দশকে ভূমিহীন মানুষ এখানে এসে বসতি গড়েন। বর্তমানে এটি চট্টগ্রামের সন্দ্বীপের একটি ইউনিয়ন হলেও নোয়াখালীর সাথে আছে সীমানা জটিলতা। 2 দশক ধরে কোনো নির্বাচন না হওয়ায় জনপ্রতিনিধির অভাবে উন্নত হয়নি সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। আজ 20 বছর কোনো মেম্বার নাই, চেয়ারম্যান নাই, কোনো একটা মেরামতের লোক নাই। নোয়াখালী একটা ওয়ার্ড দাবি করে, ওয়ার্ডের কারণে আমরা ভোটটা, সেই মেনের কারণে হাইকোর্টে মামলা আছে, সেই মেনের কারণে ভোটটাও না। ভালো একটা শিক্ষার প্রতিষ্ঠান নাই, ডাক্তার নাই, রোডঘাট নাই, এগুলি আমরা সরকারের কাছে দাবি জানাইতেছি। সীমানার সমস্যা যেটা সেটা যদি সলভ হয়ে যায়, অতি দ্রুত সেখানে ইলেকশন দেওয়া যাবে এবং জনপ্রতিনিধি শুরু করে আপনারা সবাইকে সেখানে দেখতে পাবেন। অচিরেই এই উড়িরচর, তারপর যে ভাসানচর এবং যে স্বর্ণদ্বীপ যে অংশটা আর কি, সেটাকে আমরা আবার সন্দ্বীপের মধ্যে নিয়ে আসতে পারবো, সেই প্রচেষ্টায় আমরা রয়েছে। কৃষি নির্ভর এই চরে জলবায়ু উদ্বাস্তু এসব মানুষ নদী ভাঙনে বারবার নিঃস্ব হয়। এই অবস্থায় ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ফয়সাল করিম, এখন সন্দ্বীপ, চট্টগ্রাম। এখন জনপদে একটা বিরতি নিচ্ছি, ফিরব একটু পর, সাথেই থাকুন। বিরতির পরে স্বাগত, দেখছেন এখন জনপদে।
সুনামগঞ্জের হাওর এলাকায় জলমহাল থেকে দিনে দুপুরে লুট হয়েছে মাছ। গেল 10 দিনে 10 থেকে 12 কোটি টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। ইজারাদাররা খবর দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ এলেও ঠেকানো যায়নি লুটপাট। প্রশাসনের সামনেই ধরে নিয়ে যাওয়া হয় কোটি কোটি টাকার মাছ। পরবর্তীতে এই ঘটনায় 8 জনকে আটক করা হয়। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। দেখলে মনে হয় হাওরে পলো বাওয়া বা মাছ ধরা উৎসব চলছে। দিনে দুপুরে আনন্দ উল্লাসে হাজার হাজার মানুষের মাছ ধরার এমন চিত্র সুনামগঞ্জের হাওড়াঞ্চলে সরকারিভাবে ইজারা দেয়া জলমহলের মাছ লুটপাটের। জেলার দিরাই, সাল্লা ও জামালগঞ্জ উপজেলায় এরই মধ্যে 10টি বিলের মাছ লুটের অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। বিলের পাহারাদার থাকার পরও পলো, জাল বা কুচা নিয়ে মাছ ধরতে নামেন অন্তত 8 থেকে 10 হাজার মানুষ। বিভিন্ন বিল বা জলমহল থেকে লুট হওয়া এসব মাছের দাম অন্তত 12 কোটি টাকা। গেল মঙ্গলবার রাতে দিরাই উপজেলার বেতইর বিলের ইজারাদার মাছ লুটের আগাম প্রস্তুতির খবর পান। লুটপাট ঠেকাতে স্থানীয় প্রশাসনকে জানালে বিলের পাড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাতেও কোনো লাভ হয়নি। প্রশাসনের সামনেই ধরে নিয়ে যাওয়া হয় কোটি টাকার মাছ। কেউ পাইছে না করে কোনো কথা না, সবে পাইছে। কেউ পাইছে না, এমন আছে খালি, আর কেউ কেউ মারছে আর কি। প্রথমে ওই যে প্রশাসনের লোক আসছিল, তারপরে আর এগুলা এরা আর সম্মতি দেয় নাই, তখন পাবলিকে জিরোই নামছে। দুদিন পর শুক্রবার ভোরে দ্বিতীয় দফায় শতোয়া জলমহলের মাছ লুটের চেষ্টা হলে সেখানে পুলিশ, সেনাবাহিনীর সঙ্গে গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে এই জলমহল লুট করতে না পারায় মাছ ধরার নৌকা ও পাহারা দেওয়ার 2টি ঘরে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। ইজারাদাররা জানান, কিছু দুষ্কৃতিকারীর ইন্ধনে প্রশাসনের সামনেই দিনে দুপুরে মাছ ধরে নিয়ে যাওয়ায় পুঁজি হারিয়ে এখন নিঃস্ব তারা। তাদের অভিযোগ, প্রশাসন কঠোর অবস্থানে থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। জোরপূর্বকভাবে আমাদের ফাইল দেওয়া বিল, খাটাবাস দেওয়া, ফারাদার আছে 6-8 জন ফারাদার আছে আমাদের ফিশারিটার। এই অবস্থায় তারা জোরপূর্বক, আমরা এই আস্থা প্রশাসন নেওয়ার বাদেও প্রশাসনের সামনে এরা লামছে। এই ভিডিওটাও আমাদের টানে আছে। তারা বহুত চেষ্টা করছেন, পারছেন না। সামারচর, কার্তিকপুর, মারতির সাইডে এরা আপনার এই সাইডের বিলগুলা খাইয়া, এই যে বিলটা আমার বেত্তর বিলটা মারফেটও ধরা যায়। এখানে অত্র এলাকার বরারগাঁও, সুজানগর, আন্নারপুর মানুষের মারফেটও ওই বিল এরা আক্রমণ করে দিয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, গ্রামবাসীর চেয়ে পুলিশের সংখ্যা কম হওয়ায় ঠেকানো যায়নি লুটপাট। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। সেনাবাহিনীর টিম এবং আমাদের পুলিশের টিম সহ আমরা বেতই নদীতে গিয়েছিলাম। সেখানে আমরা চেষ্টা করেছি, কিন্তু এখানে এত হাজার হাজার লোক, একদিক দিয়ে আটকাইলে আরেক দিক দিয়ে নেমে যায়, তো নেমে গেছে। আমরা এই সংক্রান্ত অভিযোগ করে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা চেষ্টা করতেছি সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা যারা ইজারা অথরিটি তাদের সাথে কথা বলে তাদের সহায়তায় এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা এই জিনিসটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ঘটনার ধারাবাহিকতায় শনিবার সকালে দিরাই উপজেলার সবচেয়ে বড় জলমহল নাইন্দা বিলের মাছ লুটের চেষ্টা করলে তা প্রতিহত করে যৌথ বাহিনী। পাশাপাশি বিভিন্ন জলমহলের মাছ লুটের ঘটনায় এরই মধ্যে আটক করা হয়েছে 8 জনকে। এখন সুনামগঞ্জ। টাঙ্গাইলের ভুয়াপুরে নামে বেনামে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। 43টি বালুঘাট গড়ে উঠেছে। সম্প্রতি প্রশাসন 11টি বালুঘাট জব্দের পর লাল নিশানা টাঙিয়ে দেয়। এরপরও বালু উত্তোলন করে বিক্রি করছে প্রভাবশালীরা। আরও জানাতে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন যে বালুঘাট জব্দ করার পরও বালু উত্তোলন হচ্ছে, এ বিষয়ে প্রশাসন কতটা সজাগ? জি সাফিন, আমি আছি ভুয়াপুরের চিতুলিয়াপাড়া একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এখানে এই মাঠের উপর দিয়েই কিন্তু এই অবৈধ যারা বালু ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে ট্রাক নিয়ে যায়। এই যে আমার পেছনে বালুর ঘাট রয়েছে অন্তত 3টি বালুর ঘাট। আমার সামনে যমুনা সেতুর দিকে 4 কিলোমিটার এবং আমার পেছনে গোবিন্দাসের দিকে গোবিন্দাসী পর্যন্ত 3 কিলোমিটার এলাকায় টোটাল 7 কিলোমিটার এলাকায় অন্তত 43টি বালুর ঘাট রয়েছে। ইতিমধ্যে
প্রশাসনের পক্ষ থেকে 11টি বালুরঘাটের লাল নিশানা টাঙিয়ে দেওয়ার পরও সেগুলো কিন্তু রাতের আধারে তুলে ফেলে প্রভাবশালী মহল যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে দেদারসে বালু বিক্রি করছেন। অভিযোগ রয়েছে 5 আগস্টের পরে এই 43টি বালুরঘাটের মধ্যে 40টি বালুরঘাট বিএনপির নেতাকর্মীরা দখলে নিয়েছেন, যে বাকি 3টি যে বালুরঘাট রয়েছে সেগুলো আওয়ামী লীগের দখলে থাকায় প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান করে পরবর্তীতে সেখানে প্রায় 26 লাখ ঘনফুট বালু দেখিয়ে কিন্তু তারা নিলামে বিক্রি করেছেন প্রায় 49 লাখ টাকা। স্থানীয়রা দাবি করেছেন যে সেই যে বালু ছিল বা যে বালু আছে এই বালুর দাম বাজার মূল্য অন্তত 8 থেকে 9 কোটি টাকা। আর তারা বলছেন যে এই প্রশাসন এবং বিএনপি নেতাদের ম্যানেজ করে কিন্তু দিনের পর দিন রাতের পর রাত এভাবে প্রতিদিনই কিন্তু বালু বিক্রি করছে প্রভাবশালী যারা মহল রয়েছেন তারা। আর স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে এই প্রভাবশালীদের বিরুদ্ধে তারা কথা বলতে ভয় পান, কথা বললেই কিন্তু তাদের অনেকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আর এতে করে এই যে এই পাকা রাস্তা থেকে শুরু করে যে কাঁচা সড়কগুলো রয়েছে এই ট্রাক চলাচল করে সেগুলো দিয়েও যাতায়াতের সমস্যা হচ্ছে। আর স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছেন দিন রাত 24 ঘন্টা তাদের বসত বাড়িতে ধুলা বালু যাচ্ছে, এতে করে বৃদ্ধ এবং শিশু যারা রয়েছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর আমি যে বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আছি এই বিদ্যালয়ের মতো আশেপাশের অন্তত 7টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই কিন্তু বালুর ঘাট গড়ে উঠেছে। আর একই যমুনা নদী থেকে বছরে প্রায় 12 কোটি টাকা সিরাজগঞ্জ রাজস্ব পেলেও টাঙ্গাইল 1 টাকাও রাজস্ব পাচ্ছে না। তো এই ছিল টাঙ্গাইলের বালুর ঘাট নিয়ে সবশেষ তথ্য। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে অবৈধ বালুর ঘাট নিয়ে জানাছিলেন সহকর্মী কাউসার আহমেদ। জনপদের আরো খবর নিয়ে ফিরবো একটা বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন এখন জনপদে। চাঁদপুরের পদ্মা মেঘনার 2 মাসের জন্য জাটকা রক্ষা অভিযান শুরু হলেও এখনো খাদ্য সহায়তা পাননি বেশিরভাগ জেলে। কর্মহীন হয়ে পড়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। জেলেরা দাবি করছেন বরাদ্দ করা চাল দ্রুত বিতরণের পাশাপাশি ব্যাংক কিস্তি স্থগিত রাখার ব্যবস্থা দিতে হবে। এদিকে জেলা প্রশাসন বলছে স্বল্প সময়ের মধ্যেই পৌঁছে দেওয়া হবে খাদ্য সহায়তা। তালহা জুবাইরের প্রতিবেদন। চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকা জুড়ে চলছে জাটকার অভয়াশ্রম। মার্চ এপ্রিল 2 মাস নদীতে নিষিদ্ধ সব ধরনের মাছ ধরা। এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 1.5 লাখ জেলে। অধিকাংশ জেলে এখন নৌকা আর জাল মেরামত করেই সময় কাটাচ্ছেন। সরকার ঘোষিত খাদ্য সহায়তার আওতায় নিবন্ধিত 40,005 জন জেলের জন্য 4 মাস ধরে মাসে 40 কেজি চাল বরাদ্দ থাকলেও এখনো তা হাতে পায়নি অনেকে। ফলে রমজান মাসের মধ্যে পরিবার চালাতে হিমশিম অবস্থা জেলেদের। কোনো পক্ষেই আমরা নদীর নামতারি না, অভিযান তো আমরা মানছি, আঙ্গ সহযোগিতা তো আমরা পাইতেছি না পাইলে আমরা কেমনে চলুম? আমাদের যে চালটা দেওয়ার কথা এখনো আমরা চালটা পাই না। বর্তমানে নেতা কর্মী আছে তারা বলছে যে চাল পাইবেন, আশা রাখেন। তবে এখন ইস্তিলে আমরা খুবই কান্তাকাদার ভিতরে আছি। জাটকা সংরক্ষণে নদীতে কঠোর নজরদারি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে কিছু এলাকায় শুরু হয়েছে চাল বিতরণ। জেলা প্রশাসনের আশ্বাস দ্রুতই নিবন্ধিত জেলেদের হাতে পৌঁছে যাবে খাদ্য সহায়তা। বেশ কয়েকটি ইউনিয়নে আমাদের জেলেরা এখনো চালটা পায়নি, কিন্তু অধিকাংশ জেলেরাই আমাদের চালটা পেয়ে গিয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসারদের সাথে কথা বলেছি এবং আমাদের মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। তারা আসলে শিডিউল জটের কারণেই আসলে দিতে একটু বিলম্ব হচ্ছে। চাঁদপুরের নিবন্ধিত প্রায় 44,000 জেলের মধ্যে এবছর 40,000 জেলে পাবে খাদ্য সহায়তা। তালহা জুবাইর, এখন চাঁদপুর। শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল মাগুরা। বিচারের দাবিতে জেলা জজ আদালতের সামনে চলছে বিক্ষোভ। সেখানে আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি, যুক্ত হব তার সাথে। বাপি, বিক্ষোভ কর্মসূচিতে কারা অংশ নিয়েছেন বিস্তারিত জানাবেন। আপনারা জানেন যে মাগুরা বর্তমান যে উত্তাল হয়ে উঠেছে বিক্ষোভ মিছিলে নগরী হয়ে উঠেছে। যে আমাদের যে 8 বছরের যে শিশু ধর্ষণের শিকার হয়েছে সেই
শিশু ধর্ষণকে কেন্দ্র করেই কিন্তু আমরা মাগুরাবাসীকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু পথে নেমে গিয়েছে। এবং এই মুহূর্তে আমি আছি মাগুরা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। এই আদালতের এখানে কিন্তু শত শত বিক্ষোভকারীরা, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে কিন্তু এখানে এই মুহূর্তে যোগ দিয়েছে ফরিদপুর থেকে আর এক দল বিক্ষোভকারী। তারাও কিন্তু এই শিশু যে ধর্ষণের বিরুদ্ধে তারাও কিন্তু সোচ্চার হয়ে উঠেছে এবং তারা কিন্তু মিছিল নিয়ে মাগুরা যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে কিন্তু তারা হাজির হয়েছে এবং তাদের যে দাবি, তারা আগামী 3 দিনের মধ্যেই তারা কিন্তু এই মামলার যে 4 জন আসামি, সেই আসামিকে কিন্তু তারা ফাঁসির দড়িতে ঝুলাইতে চাচ্ছে এবং তাদের কিন্তু দাবি এমনটি। আমি বিজ্ঞ আদালতের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এটা একটা আইনি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু সেই তার যে শাস্তি, এই শাস্তি কিন্তু তারা কিন্তু করবে। যে আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে কিন্তু যারা বিক্ষোভকারী তারা কিন্তু মোটেও তারা কিন্তু বাদ মানছে না, তারা কিন্তু বিক্ষোভ চালিয়েই যাচ্ছে। তাদের আলটিমেটাম কিন্তু 3 দিনের মধ্যেই এই রায় কিন্তু কার্যকর করতে হবে। তো এই ছিল মাগুরা চিফ জুডিশিয়াল আদালতের সামনে থেকে সর্বশেষ। বিশ্বজিৎ বাপি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ধর্ষণের প্রতিবাদে উত্তাল মাগুরা। রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ বিভাগ। এ নিয়ে আরও জানাতে ভোলার প্রাণী সম্পদ কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন যে বাজারের থেকে প্রাণী সম্পদ বিভাগের এই আয়োজনে দুধ, ডিম, মাংস কতটুকু কমে পাওয়া যাচ্ছে, একজন ক্রেতা কতটুকু কিনতে পারবেন সেটির কোনো সীমা নির্ধারিত আছে কিনা? শাফিন, সাধারণত রমজান আসলেই কিন্তু নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে তার দাম কিন্তু বৃদ্ধি পায়। বিশেষ করে ডিম, দুধ, মাংসের দাম কিন্তু প্রতি রমজানই কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। এই যাতে করে সাধারণ ক্রেতারা স্বল্প মূল্যে, সুলভ মূল্যে এই ডিম, দুধ, মাংস খেতে পারে, তার জন্য কিন্তু জেলা প্রশাসন এবং প্রাণী দপ্তর অধিদপ্তরের আয়োজনে কিন্তু ভোলায় কিন্তু এই সুলভ মূল্যের বাজার শুরু হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আজকে সকালে সকাল 9টা থেকে কিন্তু এই বাজার কার্যক্রম শুরু হয়। এখানে ভোলার জেলা প্রশাসন আজাদ জাহান এসেছিলেন, এসে বাজার পরিদর্শন করে এবং সকাল থেকে কিন্তু এখানে বেচা বিক্রি হয়। কিন্তু যখনই বেলা বাড়তে থাকে, ক্রেতাদের চাহিদা থাকে, চাহিদার কারণে কিন্তু এখানের যে সকল পণ্য রয়েছে, গরুর মাংস, দুধ, ডিম, সোনালী মুরগি, ব্রয়লার মুরগি, উভয় কিন্তু ক্রেতাদের চাহিদার কারণে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিক্রি সম্পন্ন হয়ে যায়। সাধারণ ক্রেতারা বলছেন যে এখানে যে পরিমাণ মজুদ রয়েছে তা অতি সামান্য। বিশেষ করে এই মজুদের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু এই যে সাধারণ ক্রেতা রয়েছে তারা বিশেষ করে সুলভ মূল্যে পণ্য কিনে কিন্তু কিছুটা সাশ্রয় হবে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, শুধু ভোলা জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর কার্যালয় নয়, 7 উপজেলার 7টি স্থানে কিন্তু এই সুলভ মূল্যের বাজার বসেছে বলেও কিন্তু জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছে। আপনাকে একটু বাজার দরটা জানিয়ে রাখি। আজকে ভোলার খুচরা বাজারে যেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, সেখানে আজকে এই বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 680 টাকা কেজি দরে। দুধ বিক্রি হচ্ছে বাজারে 80 টাকা, এখানে বিক্রি হচ্ছে 70 টাকা। ব্রয়লার মুরগি এই বাজারে বিক্রি হচ্ছে 150 টাকা, সোনালী বিক্রি হচ্ছে 250 টাকা এবং ডিম, সাদা ব্রয়লারের ডিম এবং লাল ব্রয়লার ডিম রয়েছে, তা বিক্রি হচ্ছে 120 টাকা এবং 100 টাকা প্রকার ভেদে এবং প্রতি পিস ডিম কিন্তু 8 টাকা রেটে কিন্তু এখানে বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা দেখেছি। আমি
এখানকার যেই সাধারণ ক্রেতারা রয়েছে তাদের সাথে কথা বলার পরে জানিয়েছেন যে এই রমজান উপলক্ষে যেই সুলভ মূল্যের বাজারটা এখানে দেওয়া হয়েছে, এই শুধু রমজান নয়, রমজানের পরবর্তী সময়েও যাতে এই বাজারটা থাকে, তাহলে নিম্নবিত্ত মধ্যবিত্ত যে সকল ক্রেতা রয়েছে, মানুষ রয়েছে, তারা একটু সাশ্রয় মূল্যে কিন্তু এই বাজার থেকে ডিম, দুধ, মাংস কিনতে পারবেন বলেও তারা জানিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে ভোলার যে জেলা প্রশাসন আচার জাহান এসেছেন, তার সাথে আমি সকালে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে বিশেষ করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করে কিন্তু সারা দেশের ন্যায় ভোলাতেও এই কার্যক্রম শুরু করেছেন। এখানে যেই পরিমাণ গরু, যে পরিমাণ মাংস, ডিম, দুধ বিক্রি হচ্ছে তা সাধারণ ক্রেতারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছেন এবং বেলা শুরু হওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু বেচা বিক্রি শেষ হওয়ার কথা কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার প্রাণী সম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে যে বাজার পরিস্থিতির দরদামের সর্বোচ্চ তথ্য। সহকর্মী ইমতিয়াজুর রহমান যুক্ত হয়েছিলেন ভোলা থেকে। পেঁয়াজের পর এবার ফরিদপুরে পেঁয়াজের বীজের ভালো ফলন হয়েছে। স্থানীয়দের কাছে কালো সোনা নামে পরিচিত এই বীজ উৎপাদনে ক্ষেত পরিচর্যায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জেলার চাষিরা। চলতি মৌসুমে অন্তত 500 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। যেদিকে চোখ যায় সেদিকেই সাদা ফুলের সমারোহ। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মাঠে মাঠে দুলছে পেঁয়াজের সাদা ফুল। পরাগায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হাত লাগিয়েছেন কৃষাণীরা। নভেম্বর ডিসেম্বরে শুরু হয় পেঁয়াজ বীজের আবাদ, ফলন ওঠে এপ্রিল মেতে। এরপর 1 বছর বীজ সংরক্ষণ করে পরবর্তী বছরে বিক্রি করা হয়। তবে চলতি মৌসুমে পর্যাপ্ত মৌমাছি না থাকায় হাত দিয়েই পরাগায়ন করতে হচ্ছে বলে জানান কৃষকরা। পরাগায়ন করলে পেরে বীজটা খুব ভালো জন্মে, বীজটা খুব গুণগত মান বৃদ্ধি পায়। মৌমাছির হচ্ছে সংকট, মৌমাছি নাই, তার জন্য আমরা নিজেরাই মৌমাছিও মনে করেন পরাগায়ন করতেছি যাতে আমাদের বীজটা সুন্দর হয় বা ভালো হয়। জেলায় পেঁয়াজ বীজের ক্ষেতে কাজ করতে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন শ্রমিকরা। এখানে কাজ করায় ঘোরে তাদের সংসারের চাকা। বিদেশ থেকে বীজ আনতে হবে না, উল্টে আরো আমরাই বিদেশে বীজ পাঠাবো যদি সরকার আমাদের উপরে, কৃষকদের উপরে একটু নজর রাখে। পেঁয়াজের বীজ চাষ করে আমাদের এই অম্বিকাপুর, ভাসানচর এবং গোবিন্দপুর দিয়ে আমাদের মানুষের খুব উন্নয়ন আছে এবং মানুষ খুব ভালো আছে। এদিকে মাঠের পর মাঠ বীজের সাদা ফুল দেখতে প্রতিদিনই মাঠে ভিড় করেন দর্শনার্থীরা। ক্যামেরাবন্দি করেন প্রকৃতিতে মিশে যাওয়া পেঁয়াজ ফুলের অপার সৌন্দর্য। আবহাওয়ার সাথে মেনটেন করে যদি সেভাবে আমরা যত্নটা নিতে পারি, আলহামদুলিল্লাহ আমরা ভালো ফলন আশা করতে পারি এবং আবহাওয়া ভালো থাকলে আমরা এই বীজটা সুন্দরভাবে ঘরে তুলতে পারি এবং কৃষক পর্যায়ে আমরা ভালো বীজ দিতে পারি। কৃষি বিভাগ জানালো ফলন বাড়াতে সব ধরনের সহযোগিতা নিয়ে কৃষকদের পাশেই আছেন তারা। আমরা কৃষকদেরকে যে বিষয়টি পরামর্শ দিই সেটা হচ্ছে মৌসুম শুরুর আগে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা কৃষকদের মাঝে গ্রুপ মিটিং করে থাকে। এখন যে জিনিসটি তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে কৃষক এখন যে জিনিসটি নিয়ে ব্যস্ত সেটি হচ্ছে পরাগায়ন। বিশেষ করে এই পরাগায়নটি, যেহেতু পেঁয়াজ একটি হচ্ছে পরপরাগী ফসল, অনেক সময় পোকামাকড় দ্বারা সঠিকভাবে পরাগায়ন না হওয়ার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন হাত পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন করে থাকে, যার ফলে হবে কি প্রত্যেকটি পেঁয়াজের বীজের যে গুণগত মান, এই গুণগত মান ভালো হবে এবং পেঁয়াজের উৎপাদন অনেকটা বৃদ্ধি পাবে। দেশের চাহিদার অর্ধেক পেঁয়াজ বীজ উৎপাদন হয় ফরিদপুরে। এবছর 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। এখন ফরিদপুর। এখন জনপদে আরো একটা বিরতি নিয়ে ফিরবো, সাথেই থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন এখন জনপদে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ নেই, কিন্তু রয়ে গেছে তার স্মৃতি। বিপ্লব পরবর্তী প্রথম বসন্তে আবু সাইদ শুধু তার সহপাঠীদের অন্তরে নয়, আছে প্রতিটি ফুলে, পাখির কোলাহলে। শিক্ষার্থীরা বলছেন এবারের বসন্ত যেন একটু ভিন্নভাবে এসেছে তাদের ক্যাম্পাসে। মহসিন আলীর ছবিতে আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী চলছে বসন্তকাল। পুরো বসন্ত যেন নিজের সৌন্দর্য ঢেলে দিয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বাতাসের সাথে গাছের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছে শুকনো পাতা।
আর পাতাগুলো ঝরে পড়ছে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। ৭৫ একরের ক্যাম্পাসকে সবুজ করেছে প্রায় ৩৫,০০০ গাছ। যাদের এবারই প্রথম বসন্ত কাটছে ক্যাম্পাসে, তাদের আবেগ সবকিছু ছাড়িয়ে। আর বিপ্লব পরবর্তী বসন্ত পুরনোদের জীবনে এনেছে নতুন উদ্যম। আর হবেই বা না কেন, এই ক্যাম্পাস থেকেই যে আত্মত্যাগের সূত্রপাত। এত বড় আন্দোলন হয়ে গেল, তারপরে একটা নতুন পরিবেশ, সবকিছু নতুন স্বাধীনতার মধ্যে একটা কথাবার্তা আমরা সবাই উপভোগ করতেছি। এটা ভালো লাগার অবশ্যই। এই সময়টা আমাদের খুবই ভালো লাগে, ক্যাম্পাসে যাইতে আসতে, ক্লাস করতে, বন্ধুদের সাথে হাঁটতে খুবই একদম মনোমুগ্ধকর দৃষ্টি আকর্ষণ করে। বেরোবির শহীদ আবু সাইদ গেট বা ১ নম্বর গেট দিয়ে ঢুকলেই এক সারিতে থাকা বিভিন্ন ধরনের ফুল মন মাতাচ্ছে শিক্ষার্থী সহ ঘুরতে আসা সবারই। মেন গেট, প্রশাসন ভবনের দুই ধারে এসব ফুল দেখলে যে কেউ আন্দোলিত হচ্ছেন বসন্তের ছোঁয়ায়। চারদিকে ফুল ফুটছে, তারপর চারদিকে পরিষ্কার দেখা যায় যে বর্ষার সময় একটু কাদা থেকে, তারপর গাছপালা হয়, জঙ্গল হয়। তো এখন মোটামুটি ভালোই, যদিও একটু রুক্ষ, তো সেই সাথে বাতাস আছে, গাছে যদিও খুব একটা পাতা নাই। ক্যাম্পাস লাইফে অনেক কিছু নিয়ে আমাদের স্টুডেন্টদের ডিপ্রেশন থাকে, পড়াশোনা, কেরিয়ার। তো যখন ক্যাম্পাসে আসা হয়, এসব ফুল দেখে সত্যি মন অনেক আনন্দিত হয়, অনেক ভালো লাগে আর কি, মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায়। হাজারো শিক্ষার্থীর মাঝে দেখা হয়ে যায় আবু সাইদের সহপাঠীদের সঙ্গে। তারা জানান ক্যাম্পাসে সবাই আছে, কিন্তু কে যেন নেই। তবে এবারের বসন্ত যেন একটু বেশি রঙিন তাদের কাছে। আবু সাইদকে অবশ্যই মিস করছি। আবু সাইদ আমার ব্যাচমেট ছিল, আমরা একই সাথে পড়তাম, আমরা 12 ব্যাচ। ওর সাথে অনেক বেশি স্মৃতি রয়েছে। আবু সাইদ যেন এই ক্যাম্পাসে এবার ফুল, ফল, পাখি হয়ে যেন এই ক্যাম্পাসে ধরা দিয়েছে, এরকম মনে হচ্ছে। ও অনেক প্রকৃতি প্রেমী ছিল, আর বসন্তে আমি চাই ও পাখি হয়ে এই আমাদের ক্যাম্পাসে উপস্থিত থাকুক। আবু সাইদ এর মধ্যে জাগ্রত আছে। কিভাবে দেখেন আপনারা, প্রত্যেক দিন ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাস থেকে বিভিন্ন স্টুডেন্ট বাচ্চারা আসে আবু সাইদকে দেখতে, স্মৃতি হিসাবে তারা এখানে আসে আবু সাইদ গেটের ছবি উঠাচ্ছে। এটা আসলে আমাদের দেখে বন্ধু হিসাবে মনে হচ্ছে যে আবু সাইদ আসলে একটা সার্থক, আমাদের দেশকে একটা নতুনভাবে চিনিয়েছে। বিভিন্ন গাছের ছায়ায় বেড়ে ওঠা নীলমণিলতা, ঝুমকলতা, লাল কাঞ্চন, শ্বেত কাঞ্চন, কাঠগোলাপ, চেরি, জবা, রজনীগন্ধা, মাধবীলতারা হয়ে উঠেছে কালে কালে কবিদের উপমার বাস্তব উদাহরণ। এলো বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত। কবি কাজী নজরুল ইসলামের এই কথাতেই প্রমাণ হয় এই বসন্তকাল যেন তারুণ্যের প্রতীক, যেন চঞ্চলতার প্রতীক, যেন দুরন্তের প্রতীক। আর যত তারুণ্য, যত দুরন্তপনা, যত চাঞ্চল্য সবই মেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আবু সাইদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন যেমন ফুলে ফুলে ছেয়ে আছে, তেমনি সবার স্মৃতিতেও রয়ে গেছে। তার সহপাঠীরা বলছেন আবু সাইদ হয়তো সশরীরে নেই, কিন্তু রয়ে গেছে এই ফুলে, এই গাছে, এই বাতাসে। আমিরুল বাপ্পি, এখন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।